প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনাদেরকে এমনই একটা ভয়ঙ্কর ঘটনার কথা শোনাবো, যেই ঘটনা শুনলে আপনারা শিউরে উঠবেন। ঘটনাটা হাওড়ার এক পরিবারের সাথে অযোধ্যার রাম মন্দির ঘুরতে গিয়ে সেখানকার এক হোটেলে ঘটে। তবে ঘটনাটা হোটেলে যতটা না ঘটেছিল, তার থেকেও ভয়ঙ্করভাবে ঘটেছিল বাড়ি ফেরার পর। তো তাদের সাথে ওই হোটেলে ঠিক কি ঘটেছিল, বাড়ি ফেরার পরেই বা ঠিক কি কি ঘটেছিল, আর এই ঘটনার শেষ পরিণতিটাই ঠিক কি হয়েছিল? তারা কি মুক্তি পেয়েছিল না পায়নি? এই প্রত্যেকটি কথা জানতে হলে ঘটনাটা শেষ পর্যন্ত শুনুন। নমস্কার, আমি উৎপল ঘটক। প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার রাত ৮টার মতো আজও ঠিক রাত ৮টায় হাজির হয়েছি একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। আর আজকের এই সত্যি ভৌতিক ঘটনাটি হাওড়ার ডোমজুড় থেকে সঞ্চিতা দে নামের এক বোন লিখে পাঠিয়েছে। হ্যাঁ, ঘটনাটি সঞ্চিতাদের পরিবারের উপরই ঘটেছিল। তো সঞ্চিতা ঘটনাটিকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছে, আমি ঠিক সেভাবেই ঘটনাটিকে পড়ে শোনাচ্ছি। তবে ঘটনায় যাওয়ার আগে যেটা আমি বরাবরই বলি, যে গত ভিডিওতে যারা যারা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তাদের প্রত্যেকেরই নাম আজকের এই ভিডিও শেষে ঘোষণা করা হবে। আর আজকের এই ভিডিওতেও ঘটনার থেকে একটি প্রশ্ন থাকবে, যেই প্রশ্নের সঠিক উত্তর যারা দিবেন পরবর্তী ভিডিওতে তাদের নামও ঘোষণা করা হবে। তো চলুন দেখে নিই সঞ্চিতা ঠিক কি লিখেছে। প্রিয় উৎপলদা, আমি সঞ্চিতা দে হাওড়ার ডোমজুড় থেকে আজ তোমাকে আমাদের পরিবারের উপর ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনার কথা লিখছি। যেই ঘটনাটার সূত্রপাত অযোধ্যার রাম মন্দির ঘুরতে গিয়ে এক হোটেল থেকে শুরু হয়। কিন্তু ঘটনাটা শুধু ওই হোটেলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং হোটেলের থেকেও বেশি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল বাড়ি ফেরার পর। উৎপলদা, আমাদের ফ্যামিলি মেম্বার বলতে মোট 4 জন। মা, বাবা, আমি আর বোন। বাবা একজন স্কুল মাস্টার, মা হাউসওয়াইফ। আমি ক্লাস 9-এ পড়ছি আর আমার বোন সুস্মিতা ক্লাস 6-এ। তো ঘটনাটা ঘটেছিল এই বছর জানুয়ারি মাসের মাঝামাঝি সময়। আমরা পুরো পরিবার মিলে অযোধ্যা ঘুরতে গিয়েছিলাম। আসলে অনেকদিন থেকেই বাবার রাম মন্দির দর্শনের খুব ইচ্ছে ছিল। তো এই জন্য বাবা স্কুল থেকে 1 সপ্তাহের ছুটি নিয়ে আমাদের সবাইকে নিয়ে বেরিয়ে পড়ল রাম মন্দির দর্শনের উদ্দেশ্যে। আমরা হাওড়া থেকে রাত্রি 8:30টার দুন এক্সপ্রেস ধরলাম। ওই দুন এক্সপ্রেসে চেপে গয়া, কাশী, বারাণসী সব পেরিয়ে পরদিন বিকেল 4টার সময়, মানে প্রায় 19.5 ঘন্টা পর আমরা পৌঁছালাম অযোধ্যা জংশনে। ওই অযোধ্যা জংশন থেকে বেরিয়ে আমরা এবার একটা অটোতে উঠলাম। অটোতে উঠে বাবা অটোওয়ালাকে বলল যে মন্দিরের সামনাসামনি কোনো একটা ভালো হোটেলে নিয়ে যেতে। অটোওয়ালা তাই করলো, কিন্তু সেখানে গিয়ে আমরা সেরকম রুম পেলাম না। মানে পেলাম না বলতে, একটা হোটেলে রুম পেয়েছিলাম, কিন্তু সেই রুমটা সেরকমভাবে পছন্দ হয়নি। আর আরেকটা হোটেলে গিয়েছিলাম, সেখানে সব রুমই বুক ছিল। তো তখন ওই অটোওয়ালা বাবাকে বলে ওঠে, বাবু, সামনের দিকে আরও বেশ কিছু হোটেল আছে। হোটেলগুলো যথেষ্ট ভালো বটে এবং ফ্যামিলির জন্যও সেফ। আর ওই হোটেলগুলোর রেট এই হোটেলগুলোর তুলনায় অনেকটাই কম। আপনি যদি বলেন তাহলে আমি সামনের দিকে এগোতে পারি। বাবা কি আর বলবে, অটোওয়ালাকে সামনের দিকে এগোতেই বলল। অটোওয়ালার কথা মতো আমরা একটা ভালো হোটেলে গিয়ে উঠলাম। এখানে একটা কথা বলে রাখি,
অযোধ্যার প্রত্যেকটি মানুষের সঙ্গে আমাদের যেই কথোপকথনগুলো হয়েছিল সেগুলো প্রত্যেকটাই হিন্দি ভাষায় হয়েছিল। তবে ঘটনাটা লেখার সুবিধার্থে আমি এখানে বাংলা ভাষাটাই ব্যবহার করছি। তো যাই হোক, এত লম্বা একটা ট্রেন জার্নি, তারপর আগের দিন রাতে ট্রেনে সেরকম ঘুম হয়নি। এই 7-5 কারণে প্রত্যেকের শরীরই একটু ক্লান্ত ছিল। তাই আমরা ঠিক করলাম যে ওই দিন আমরা আর কোথাও বেরোবো না, আমরা রুমেই রেস্ট নেব। পরদিন সকাল থেকে মন্দির দর্শন এবং আশেপাশের যে সমস্ত দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো দর্শন করা শুরু করব। তো তাই হলো, আমরা রুমেই রইলাম। তবে মা আর বাবা ওরা একটু ফ্রেশ হয়ে বাইরের দিকে বেরোলো। বোনও ওদের সঙ্গে গেল, তবে ও কিছুক্ষণ পর আবার রুমে ফিরে এলো। কতকগুলো রঙিন পাথরকে কুড়িয়ে এনে ঘরের মধ্যে খেলা করছিল। আমি তখন শুয়েই ছিলাম, তবে ঠিক তখনই বোন আচমকাই চেঁচিয়ে উঠল। আমি জিজ্ঞাসা করলাম, কি রে, কি হলো? ও তখন রুমের মধ্যে থাকা আয়নাটার দিকে হাত বাড়িয়ে আমাকে বলে উঠল, দিদি, ওই আয়নায় না আমি পুরো পরিষ্কার দেখলাম যে আমার পেছনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা তোর মতন বয়সী হবে, কিন্তু সে দেখতে কেমন একটু অন্যরকম, মানে চোখে কোনো মনি নেই, আর আমার দিকে এক ভয়ঙ্কর হাসি নিয়ে তাকিয়েছিল। তবে আমি যেই পেছন ঘুরে তাকালাম অমনি তাকে আর দেখতে পেলাম না। বোনের এই কথাগুলোকে আমি অতটা গুরুত্ব দিলাম না, উল্টে হাসতে হাসতে বলে উঠলাম, আরে দূর বোকা, ওসব কিছুই না। রাতে ঘুমোসনি, তারপর সবসময় ভূতের গল্প শুনিস, এই জন্যই তোর এমন মনে হয়েছে। কিন্তু না, বোন ভুল দেখেনি। কেননা ওই দিন রাত 2টোর সময় একটা ঠান্ডা হাওয়ায় ঘুমটা আমার ভেঙে গেল। আমি উঠে গিয়ে জল খেতে যাচ্ছিলাম, ঠিক তখনই আমি খেয়াল করি যে জানালার পাল্লাটা পুরোপুরি খোলা। কিন্তু এই এত রাতে জানালার পাল্লাটা খুললোটা কে? মা, বাবা, বোন সবাই তো ঘুমিয়ে পড়েছে। যাই হোক, আমি আর অত কিছু না ভেবে পাল্লাটা বন্ধ করতে গেলাম। তবে এই পাল্লাটা বন্ধ করতে গিয়েই আমি যা দেখলাম তা দেখে আমার গায়ে রীতিমতো কাঁটা দিয়ে উঠল। আমি দেখলাম বাইরের উঠোনে একটা আমার বয়সী মেয়ে জানালার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রথম দিকে ভেবেছিলাম হয়তো হোটেলেরই কোনো মেয়ে হবে, কিন্তু যখন একটু ভালো করে দেখলাম তখন আমি পুরো পরিষ্কার দেখলাম যে বোন যেরকম বর্ণনা দিয়েছিল এই মেয়েটি হুবহু সেই রকমই দেখতে। তার চোখে সত্যিই কোনো মনি নেই, মুখে সেই একই রকমের ভৌতিক হাসি। না, আমি আর তাকিয়ে থাকতে পারিনি। জানালাটাকে বন্ধ করে চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়ি। না, কাউকে ডাকিও নি বা কাউকে কোনো কিছু বলিও নি। তবে সকালবেলায় বোন ঘুম থেকে উঠে আমার পাশে বসে কাঁদতে শুরু করলো। আমি জিজ্ঞাসা করলাম, কি রে, কি হয়েছে, কাঁদছিস কেন? ও তখন আমাকে বলে উঠে, তুই ভাববি আমি আবারও মিথ্যে বলছি, কিন্তু বিশ্বাস কর, কালকে সন্ধেবেলায় যে মেয়েটাকে আয়নায় দেখেছিলাম ওই মেয়েটাকে আমি রাতেও ঘরের মধ্যে দেখতে পাই। আমি তোকে বা মাকে যে ডাকবো সেই সাহসটাও পাচ্ছিলাম না, চোখ বন্ধ করে চুপচাপ শুয়েছিলাম। বোন যখন আমাকে এই কথাগুলো বলছে তখন মাও এবার বলে উঠল, আমারও না রাতে ঘুম হয়নি, বারবার
কেন জানি না মনে হচ্ছিল যে একটা বাচ্চা মেয়ে জানালার সামনে ঘোরাঘুরি করছে। আবার কখনো কখনো মনে হচ্ছে যে সে যেন মাথার সামনে দাঁড়িয়ে আছে। আমি তো ভাবছিলাম যে এগুলো হয়তো আমি স্বপ্ন দেখছি, কিন্তু তোদের সাথেও এমন ঘটেছে? আমি এবার আমার সাথে ঘটে যাওয়া ঘটনার কথাটা বললাম। ওদিকে ঠিক তখনই বাবা বাথরুম থেকে বেরিয়ে এলো। বাবা বাথরুম থেকে বেরোলে আমরা সমস্ত ঘটনাটাই বাবাকে খুলে বলি। বাবাকে এটাও বলি যে চলো আমরা এখনই এই হোটেল থেকে বেরিয়ে যাই। বাবা কি আর বলবে, বলল ঠিক আছে তাহলে তাই কর। আমরা বেরোবার জন্য রেডি হতে লাগলাম। মা টুকটাক গোছগাছ করছিল। তবে এই গোছগাছের সময় মায়ের নজরে এলো যে জানালার পাল্লার বাইরের দিকে একটা রক্তের হাতের ছাপ দেখা যাচ্ছে। যেই ছাপটা খুবই টাটকা, খুব জোর হলে ভোরের দিকে কিংবা রাতের দিকে দেওয়া হয়েছে, কেননা রক্তটা তখনও শুকায়নি। না, আমরা আর দেরি করলাম না। ব্যাগ ট্যাগ গুছিয়ে সোজা রিসেপশনে এলাম। রিসেপশনে এসে বাবা ম্যানেজারকে সমস্ত ঘটনার কথাই বলল, আর জিজ্ঞাসাও করলো যে এই ঘটনার ইতিহাসটা কি। কিন্তু ম্যানেজার বাবাকে সেরকম কোনো কিছুই বলল না, শুধু এটুকুই বলল যে দেখুন, আমি এখানে মাস পাঁচেক হবে কাজ করছি। আপনারা যেই রকম ঘটনার কথা বলছেন, এই রকম ঘটনা আমি এখানে আসার পর থেকে কারোর সাথেই ঘটেনি, আর আমি এই ঘটনার ইতিহাস সম্পর্কে কোনো কিছু জানিও না। তবে আপনারা যখন এখানে থাকবেন না বলে ঠিক করেছেন, তখন আমি আর জোর করব না। আমি আপনাদের 2 দিনের অ্যাডভান্স টাকা ফেরত দিয়ে দিচ্ছি, আপনারা অন্য কোথাও রুম ভাড়া নিয়ে নেন। আমরাও আর কথা বাড়ালাম না, টাকা ফেরত নিয়ে হোটেলটা ছেড়ে দিলাম। তারপর মন্দিরের কাছে এসে আবারও সেই আগের হোটেলটায় উঠলাম। ওই হোটেলে 2 দিন থেকে আমরা রাম মন্দির, হনুমানগড়ি মন্দির, কানক ভবন, সরজু নদী, এই প্রত্যেক জায়গায় ঘুরলাম। তারপর আবারও ট্রেন ধরে হাওড়ায় ফিরে এলাম। ভেবেছিলাম যে ওই হোটেল ছাড়ার পর থেকে আর তো সেরকম কোনো কিছু হয়নি, তাহলে আর কোনো কিছু ঘটবেও না। কিন্তু এটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা। আমরা জানতামও না যে কি ভয়ঙ্কর বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা যেদিন বাড়ি ফিরলাম সেদিন রাত থেকেই সে তার অস্তিত্ব প্রমাণ করতে শুরু করলো। কেননা পরদিন সকালে মা বাবাকে বলছিল, এই জানো, আমি না কালকে রাত 2:30টার দিকে একবার বাথরুম গিয়েছিলাম। তো বাথরুম সেরে রুমে এসে লাইটটা বন্ধ করে যেই বিছানায় শুয়েছি, ঠিক তখনই বারান্দায় একটা হাঁটার আওয়াজ পেলাম, আর সেই সাথে একটা গুনগুন করে গান করার আওয়াজ। মানে মনে হচ্ছিল কেউ যেন হাঁটতে হাঁটতে গুনগুন করে গান গাইছে। আমি সঙ্গে সঙ্গেই বারান্দায় বেরোলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। একবার সঞ্চিতা সুস্মিতা ওদের রুমেও গেলাম, দেখলাম ওরা ঘুমাচ্ছে, তাই আবার রুমে ফিরে এলাম। ভাবলাম তোমাকে একবার ডাকি, কিন্তু সারাদিনের ধকলের পর একটু ঘুমাচ্ছ, তাই আর ডাকলাম না। আচ্ছা, ব্যাপারটা ঠিক কি হতে পারে বলো তো? বাবা মায়ের এই কথা শুনে এবার নিজে বলতে শুরু করলো, কালকে রাতে তুমি যখন খেতে দিচ্ছিলে, তখন আমারও একটা অস্বস্তি হচ্ছিল। আমার বারবার মনে হচ্ছিল যে কেউ যেন পেছনে বসে আছে। তুমি লক্ষ্য করেছো কিনা জানি না, তবে আমি কিন্তু কালকে খেতে বসে বারবার পেছন ঘুরে তাকিয়েছি। আমি তখন এই কথাটা বলিনি, কারণ সঞ্চিতা সুস্মিতা নয়তো ভয় পেত। তবে আমার কি মনে হয় জানো, ওই
হোটেলের বাচ্চা মেয়েটির আত্মা আমাদের পেছন পেছন এখানেও চলে এসেছে, আর ওই এরকম করছে। শোনো, আমাদেরকে এখন একটু সাবধানে থাকতে হবে, নয়তো যে কোনো সময় যে কোনো রকম বিপদ ঘটতে পারে। ওই দিন সন্ধেবেলায় এবং ওই দিন রাতে আরো বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটল। সন্ধেবেলায় মা যখন টিভিতে সিরিয়াল দেখছিল, ঠিক তখনই রান্নাঘরের বেসিন থেকে জল পড়ার আওয়াজ ভেসে আসতে লাগলো। মা উঠে গিয়ে দেখলো যে বেসিনের কলটা খোলা। তবে সবচেয়ে অবাক করার বিষয়, বেসিনে রাখা স্টিলের থালাগুলো নিজের থেকেই কাঁপছে। মা কলটাকে বন্ধ করে থালাগুলোকে ঠিক করে রাখবে, ঠিক তখনই মা অনুভব করে যে একটা অদৃশ্য ঠান্ডা হাত মায়ের হাতটাকে শক্ত করে চিপে ধরেছে। মা কোনো রকমে ওই হাতটাকে ছাড়িয়ে দৌড়ে ওখান থেকে পালিয়ে আসে। ওই দিন রাতেও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। আমি ঘুমের মধ্যে হঠাৎই টের পেলাম যে আমার বুকের উপর কেউ যেন বসে আছে। আমি উঠার চেষ্টা করছি, কিন্তু কোনো মতেই উঠতে আর পারছি না। হাত পাগুলোকেও নাড়াতে পারছি না, এমনকি মুখ দিয়ে একটা টু শব্দও করতে পারছি না। পরদিন আরো বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটল। সকাল থেকেই বোনকে কেমন যেন চুপচাপ লাগছিল। ও এমনিতে প্রচুরই কথা বলে, সবসময় কিছু না কিছু দুষ্টুমি করেই, কিন্তু সেদিন সকাল থেকে ও একদম পুরো চুপচাপ হয়ে গিয়েছিল। মুখটাও কেমন যেন পুরো ফ্যাকাশে হয়ে গিয়েছিল। মা ওর কাছে গিয়ে ওকে জিজ্ঞাসা করলো, কি রে মা, কি হয়েছে তোর? তুই এরকম মনমরা হয়ে বসে আছিস কেন? বোন তখন বলে ওঠে, মা, হোটেলের ওই মেয়েটা কাল সারা রাত আমার পাশে বসেছিল, আমার বুকের উপরে বসেছিল। আমি নড়তেও পারছিলাম না, কোনো কথা বলতেও পারছিলাম না। বোনের এই কথা শুনে মা, আমরা দুজনেই বেশ চমকে উঠলাম। আমিও আমার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা মাকে বললাম। মা তো এবার সত্যিই বেশ ভয় পেল। আমাদেরকে নিয়ে মায়ের চিন্তাও বাড়তে লাগলো। মা দুপুরে খাওয়া দাওয়ার পর বোনকে নিয়ে পাশের ঘরে একটু ঘুমিয়েছে। আমি মায়ের ফোনটা নিয়ে ইউটিউব থেকে গোপাল ভাঁড়ের একটা কার্টুন দেখছিলাম। তখন কটা হবে, ওই 2টা 15 কি 20। ঠিক তখনই হঠাৎ করেই ঘরের লাইটটা জ্বলতে আর নিভতে শুরু করলো। এভাবে প্রায় মিনিট 10 জ্বলা নিভা করে তারপর স্বাভাবিক হলো। তবে এমন হওয়ার কিন্তু কথা নয়, কারণ ওই লাইটটা কদিন আগেই নতুন লাগানো হয়েছিল। তো বিকেলবেলায় আরো একটা ঘটনা ঘটলো। বাবা তখনও বাড়ি ফিরেনি। মা ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে চোখে মুখে জল নিয়ে ঘরে এসে ঢুকছে। ঠিক তখনই মা দেখে যে আলমারির দরজাটা আপনা আপনি নিজের থেকেই খুলছে। তারপর ভিতরে যেই সমস্ত জামা কাপড়গুলো আছে সেগুলোকে কেউ যেন ইচ্ছে করেই মেঝেতে ফেলে দিচ্ছে। মা দৌড়ে গিয়ে সমস্ত জিনিসগুলোকে আলমারির মধ্যে ঢুকিয়ে সঙ্গে সঙ্গেই কপাট দিয়ে আলমারিটা চাবি দিয়ে দেয়। বাবা বাড়ি ফিরল বেশ একটু দেরি করেই। তবে বাবা ফিরে এলে মা সমস্ত ঘটনাই বাবাকে খুলে বলে। বাবা সব শুনে একটা কথাই বলে যে আজকে তো আর কিছু করা যাবে না, আজকের রাতটা যা করে কাটাও, আমি দেখছি কালকের মধ্যেই কিছু একটা করার ব্যবস্থা করছি। রাতে আবারও একটা ঘটনা ঘটল। না, আমার বা বোনের সাথে নয়, মায়ের সাথে।
রাত তখন প্রায় 3:30। মা চিৎকার করতে করতে বলতে লাগলো, কে 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 তুই? কি কি চাস? চলে যা, চলে যা, চলে যা এখান থেকে। আমি দৌড়ে পাশের ঘরে গেলাম। ওখানে গিয়ে দেখলাম মা পুরো ঘাবড়ে গেছে। ঘরের এক কোণে নিজেকে পুরো কুঁকড়ে রেখেছে। আমি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরি, মাকে শান্ত করার চেষ্টা করি। কিছুক্ষণ পর একটু স্বাভাবিক হলে বাবা মাকে জিজ্ঞাসা করে ওঠে, কি হয়েছিল তোমার? তুমি এরকম কেন করছিলে? মা সেরকম কিছুই বলল না, শুধু একটা কথাই বলল, হোটেলের ওই বাচ্চা মেয়েটা আমাদের কাউকে বাঁচতে দেবে না, সে নাকি আমাদের প্রত্যেককে মেরে ফেলবে। না, রাতে আমরা আর কেউই ঘুমালাম না। রাতটা কোনোরকমভাবে কাটিয়ে পরদিন সকাল হতেই বাবা আমাদের মন্দিরের পুরোহিত কালী কিঙ্কর চ্যাটার্জির কাছে গেলেন। ওনার কাছে গিয়ে সমস্ত ঘটনার কথাই ওনাকে খুলে বললেন। উনি সব শুনে একটা কথাই বললেন যে, দেখো সঞ্জয়, আমি তো ভূত প্রেত তাড়ানোর কাজ করি না, তবে হ্যাঁ, আমার সঙ্গে এক তান্ত্রিকের ভালো পরিচয় আছে। ও কিন্তু এই বিষয়ে খুব পারদর্শী। তুমি এক কাজ করো, তুমি বাড়ি চলে যাও, আমি সন্ধেবেলায় ওকে নিয়ে তোমাদের বাড়িতে পৌঁছে যাব। তাই হলো। সন্ধে 7টার দিকে ওই পুরোহিত মশাই এক তান্ত্রিককে নিয়ে আমাদের বাড়িতে এলেন। তান্ত্রিক বাড়িতে এসে আমাদের মুখ থেকে ঘটনাগুলো আরও একবার শুনলেন। তারপর আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে, আমাদের কারোর কাছে এমন কি কোনো জিনিস আছে যেটা ওই হোটেলের বা ওই হোটেল থেকে নিয়ে আসা? আমরা প্রত্যেকেই না বললাম। তবে আমার বোন সুস্মিতা ও বলে উঠল, ঠাকুরমশাই, আমি একটা পাথরের টুকরো এনেছি। আসলে ওই পাথরের টুকরোটা দেখতে খুবই সুন্দর, তো তো আমি খেলবো বলেই নিয়ে এসেছি। তান্ত্রিক বোনকে ওই পাথরটা আনতে বলল। বোন পাথরটা এনে ওনার হাতে দিলে উনি পাথরটিকে হাতে নেওয়া মাত্রই চমকে উঠলেন আর বলে উঠলেন, এই পাথর কোনো সাধারণ পাথর নয়। এই পাথরটির সঙ্গে ওই মেয়ের আত্মা কোনো না কোনোভাবে জড়িত আছে। শোন, আমি এখন ওই মেয়ের আত্মাকে আহ্বান করব, তার কাছ থেকে জিজ্ঞাসা করব সে কে, সে কিভাবে মারা গেল আর সে কেন তোদের পিছু নিয়েছে। তোরা এক কাজ কর, ঘরের লাইটটা বন্ধ করে দরজার বাইরে যা। আমরা তাই করলাম। লাইট বন্ধ করে বাইরে বেরিয়ে এলাম। তান্ত্রিক ঘরের মধ্যে তখন একা। সে একটা মোমবাতি জ্বালিয়ে একটা মানুষের মাথার খুলিকে হাতের উপর রেখে কি সব কড়া কড়া ভাষায় মন্ত্র উচ্চারণ করতে লাগলো। এইভাবে মোটামুটি মিনিট 15-20 মন্ত্র উচ্চারণ করার পর একটা ঠান্ডা হাওয়ার ঝাপটে হঠাৎ করেই মোমবাতিটা পুরো নিভে গেল। আমরা পুরো স্পষ্ট শুনলাম একটা কর্কশ বাচ্চা মেয়ের কণ্ঠ তান্ত্রিককে জিজ্ঞাসা করলো, কেন ডাকলি আমাকে? কি জানতে চাস? কি জানতে চাস তুই? তান্ত্রিক এবার জিজ্ঞাসা করে ওঠে, কে তুই? তুই কিভাবে মারা গেলি? আর তুই এদের পেছনেই বা পড়লি কেন? মেয়েটি প্রথম দিকে কোনো কিছুই বলছিল না, তবে তান্ত্রিক যখন তাকে মুক্তি দেবার লোভ দেখায় তখন সে বলতে শুরু করে, আমার নাম অঙ্কিতা সিং। আমি 2002 সালে মারা যাই। যখন মারা যাই তখন আমার বয়স 15 বছর। এখন যেখানে হোটেল হয়েছে তখন সেখানে হোটেল ছিল না, সেখানে একটা মেয়েদের হোস্টেল ছিল। আমি সেই হোস্টেল থেকেই
পড়াশোনা করতাম। তবে ওই হোস্টেলের সুপারভাইজার সে আমার উপর কুনজর ফেলে। একদিন আমাকে পেয়ে আমার সঙ্গে জোরজবস্তিপূর্বক শারীরিক সম্পর্ক করে এবং আমাকে ভয় দেখায় যে আমি যদি কাউকে কোনো কিছু বলি তাহলে সে আমাকে প্রাণে মেরে ফেলবে। সে যখনই সুযোগ পেত তখনই আমার উপর ঝাঁপিয়ে পড়ত, কিন্তু আমি আর সহ্য করিনি। একদিন সবাইকে সবটা বলে দিই, বাড়িতে, হোস্টেলে, এমনকি আমার বান্ধবীদেরকেও। এবং আমি সেদিন রাতেই ওই হোস্টেলের পাশে একটা কুয়ো ছিল, সেই কুয়োতে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করি। কারণ আমি আমার এই মুখ কাউকেই দেখাতে চাইছিলাম না। তবে ছেলেটিকে আমাকে কোনো শাস্তি দিতে হয়নি, আমার পরিবারই তাকে ফাঁসির দড়ি পরিয়েছে। আর হ্যাঁ, এদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। এদের বাচ্চা মেয়েটি যেই জায়গাটা থেকে পাথরটা কুড়িয়ে আনে সেখানেই ওই কুয়োটা ছিল। আমি সেখানেই থাকি। এদের দুই বোনকে আমার খুব ভালো লেগেছে। আমি এদের সঙ্গে বন্ধুত্ব করতে চাই, এই জন্যই আমি ওখান থেকে এখানে আসি। তান্ত্রিক তো এই কথা শুনে বেশ রেগে উঠল। সে জোর গলায় বলে উঠল, না, এটা কখনোই সম্ভব নয়। তুই কখনোই ওদের বন্ধু হতে পারিস না, কারণ তুই মৃত আর ওরা জীবিত। একজন মৃত মানুষের সঙ্গে জীবিত মানুষের কখনোই বন্ধুত্ব হয় না। তোর মৃত্যুর কারণের জন্য আমারও খারাপ লাগছে। তুই অনেক কষ্ট পেয়ে মারা গেছিস, এই জন্য তোকে আর বন্দি করছি না। তবে হ্যাঁ, তোকে আমি এই মুহূর্তে মুক্তি দিতেও পারবো না, কারণ তুই অপঘাতে মারা গেছিস। গয়াতে পিণ্ডদান না করলে তোর মুক্তি হবে না। তবে আমি যদি কখনো গয়ায় যাই তাহলে আমি কথা দিচ্ছি আমি অবশ্যই তোর পিণ্ডদান করব। কিন্তু তোকে এখন এই স্থান ছেড়ে চলে যেতে হবে, আর যদি তুই না যাস তাহলে আমি কিন্তু তোকে বন্দি করতে বাধ্য হব। আর শোন, যদি যাস তাহলে কোনো প্রমাণ দিয়ে যাস। তান্ত্রিকের এই কথা মতো ওই মেয়েটি তাই করল। সে আমাদের বাড়ির সামনের আম গাছটার একটা মোটা ডালকে ভেঙে দিয়ে প্রমাণ করে দিল যে সে চলে যাচ্ছে। তান্ত্রিক ওই পাথরের টুকরোটিকে জলে ফেলে দেওয়ার পরামর্শ দিল, আর যাওয়ার আগে আমাদের চারজনকে 4টা তাবিজ এবং আমাদের পুরো ঘর বন্ধন করে দিয়ে গেল। না, সেই দিনের সেই ঘটনার পর থেকে আমাদের সাথে আর কখনোই কোনো কিছু ঘটেনি। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। হোটেলের নামটা ভিডিওতে বললাম না, কারণ বুঝতেই পারছেন এতে করে অনেক আইনি সমস্যা হতে পারে। তবে চিন্তা নেই, যদি আপনি হোটেলের নামটি জানতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে আমাকে মেল করুন, আমি অবশ্যই সেখানে হোটেলের নামটা জানিয়ে দেব। তো যাই হোক, চলুন শুনে নিই আজকের প্রশ্ন আর দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। তার আগে একটা কথাই বলে রাখি, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতি সোমবার ও বৃহস্পতিবার রাত 8টার সময় এই চ্যানেলে এইরকম সত্যি ভৌতিক ঘটনা আসতেই থাকে। তো চলুন শুনে নিই আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন, অযোধ্যার যেই হোটেলটির জন্য আজ এত ঘটনা, সেই হোটেলটি তৈরি হওয়ার আগে সেখানে কি ছিল? উত্তর লেখার নিয়ম তো জানেনই। প্রথমে নিজের নাম, তারপর কোথা থেকে ঘটনাটি শুনছেন এবং সবশেষে প্রশ্নের উত্তর। তো চলুন এবার দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর দিয়েছেন কলকাতা থেকে সৃজিতা ব্যানার্জি ও মমতা মুখার্জি, কল্যাণী থেকে সাথী দাস, বাদকুল্লা থেকে দেবতী বিশ্বাস, নাগেরবাজার থেকে সৌজাত্য ঘোষ, বাঁকুড়া থেকে প্রিয়াঙ্কা দে, হাওড়া থেকে
রাহুল অধিকারী ও SK রোজিনা ইসলাম। বিরাটি থেকে চিরঞ্জিত অধিকারী, ডানকুনি থেকে জবা চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর থেকে রাধে শ্যামপাল এবং সর্বশেষ বেহালা থেকে আতসী ভাট। তো চলুন আবারও দেখা হবে বৃহস্পতিবার রাত 8টায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও পরিবারের খেয়াল রাখবেন।